আজকে একটা বই নিয়ে কথা বলি যে বইটা আমাকে পাঠক হিসেবে খুবই শক দিয়েছে, খুব ট্রমাটাইজড একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছিল এবং দেয় যতবার আমি বইটা পড়ি, যতবার আমি গল্পটাকে রিভিজিট করি, ক্যারেক্টারগুলোকে আমি আমার আমার দৃষ্টিভঙ্গির রেসপেক্টে, আমার পারসেপশনের রেসপেক্টে ক্যারেক্টারগুলোর যে কনফ্লিক্ট সেগুলো বোঝার চেষ্টা করি, সেগুলোর সাথে একাত্ম হই, ততবার আমি খুবই একটা কষ্টের মধ্যে পড়ি এবং ব্যাপারটাকে আমার খুব আমি উপভোগ করতে পারি। সেই কষ্টটার জন্য আমি আমি জিনিসটাকে ভালোবাসি। তো বইটা বইটা হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স। সন্স অ্যান্ড লাভার্স হচ্ছে বিখ্যাত একজন ঔপন্যাসিক ডেভিড হার্বার্ট লরেন্স, বা সংক্ষেপে তাকে ডিএইচ লরেন্স বলা হয়, যিনি আমি পাঠক হিসেবে মনে করি ইংরেজি সাহিত্যের সেরা যে কজন, মানে সেরা মানে সবাই প্রত্যেকে নিজের সাপেক্ষে, নিজের সৃষ্টির সাপেক্ষে খুব বড় বড় জায়গায় রয়েছেন। আমরা ওরকম কম্পেয়ার তো করতে পারি না বা করা উচিত না, তবু যতটুকু মনে হয়, যতটুকু পড়েছি, তাতে বুঝেছি যে ডিএইচ লরেন্স একটা উচ্চ সীমায় রয়েছেন অনেক কিছুর। কারণ ডিএইচ লরেন্সের লেখার মধ্যে এমন এমন বিষয় আছে যেগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল এবং যেগুলো নিয়ে মানুষ সহজে কথা বলতে চায় না, যেগুলো নিয়ে মানুষ সহজে সেগুলোকে দেখতে চায় না, সেগুলোকে শুনতে চায় না। সেগুলো নিয়ে কেউ যদি কথা বলে তাহলে তাকে তারা এক এক ঘরে করে দেয়, মানে তার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, এমন এমন ব্যাপার নিয়ে কথা বলে। ডিএইচ লরেন্সের লেখার মধ্যে তুমি এমন এমন ক্যারেক্টারদের পাবে যে ক্যারেক্টাররা সামাজিক যে প্রেক্ষাপট বা সমাজের যে চিন্তা ভাবনা, সেখান থেকে কালেকটিভ যে সেন্সটা সোসাইটি, সেখান থেকে তারা সম্পূর্ণভাবে আইসোলেটেড, ভীষণভাবে বিচ্ছিন্ন। তারা তারা সমাজের সঙ্গে তাল মেলাতে পারে না। তাদের মধ্যে অত্যন্ত একটা ক্রাইসিস আছে, আইডেন্টিটি ক্রাইসিস আছে। এবং ভীষণ রকম যে জিনিসটা লরেন্সের লেখার মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রের মধ্যে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন এবং সেক্সুয়াল ফ্যান্টাসি, ঠিক আছে, এবং এবং আমি যেটা আগে বললাম যে ফ্রাস্ট্রেশন, সেটা তাকে কতটা রেসলেস করে দিতে পারে, কতটা তাকে লোনলিনেসের দিকে একদম ঠেলে দিতে পারে, কতটা তার ভালোবাসার মধ্যে মানে তথাকথিতভাবে তারা যেগুলোকে রিলেশনশিপ বলে ভাবে, তাকে এফেক্ট করতে পারে সেই সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনগুলো বা সেক্সুয়াল ডমিনেশন তারা যে এক্সপিরিয়েন্স করে, ইমোশনাল যে একটা বন্ডেজ তাদের মধ্যে রয়েছে, তারা সেখান থেকে এসকেপ করার চেষ্টা করলেও পারে না। এবং এই ব্যাপারগুলো আমরা ভীষণভাবে দেখতে পাই তাদের মধ্যে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বৃদ্ধি পাওয়ার ফলে ইউরোপে, মানে ব্রিটেনে আর কি, সেই জায়গাগুলো যেখানে উনি লিখতেন, নটিংশায়ার, সেইখানে সেই যে শিল্প হওয়ার ফলে প্রত্যেকটা ওই শিল্পের আশেপাশে যারা মানুষজন বসবাস করে, ফ্যাক্টরি বলো বা যারা যাই বলো, তাদের জীবনটা কতটা এফেক্টেড হচ্ছে, এই জিনিসগুলো ভীষণভাবে, অর্থাৎ যান্ত্রিকতা বা মডার্নিটি মানুষকে কতটা কোণঠাসা করে, এটা আমরা তার মানে লেখার মধ্যে পাই। অর্থাৎ চরিত্রদের মধ্যে অস্তিত্বের সংকট, তাদের প্রতিনিয়ত তারা ভুগছে, তাদের মধ্যে ভীষণ ভাঙাগড়া চলে। এবং চলে মানে কি, তারা এমন 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 সিচুয়েশনের মধ্যে পড়ে বা তাদের আপব্রিঙ্গিংটা এরম হয় যে তারা ওই যে বললাম যে ইমোশনাল একটা প্রচণ্ড ডমিনেন্স বা বন্ডেজের মধ্যে পড়ে থাকে এবং নিজেরা মুক্ত হতে পারে না। তাদের মধ্যে আইডেন্টিটির একটা দ্বন্দ্ব চলতে থাকে। এই ব্যাপারগুলো আমরা পাই। এর ফলে কী হচ্ছে, লরেন্সের লেখাগুলোর মধ্যে কিছু কিছু জায়গাতে অত্যধিক পরিমাণে এবং ইন্টেন্স সেক্সুয়ালিটি, সেগুলোর বর্ণনা বা ডেপিকশন আছে। ফলে তার মধ্যে, তার লেখার মধ্যে এগুলো থাকার জন্য সেই সময়, মানে তিনি যতদিন বেঁচে ছিলেন, তাকে না একটা ওই পর্নোগ্রাফিক রাইটার টাইপ অফ একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছিল এবং যে বলা হয়েছিল যে তিনি ইরোটিকা লিখেই, মানে মেনলি তার লেখাগুলো আসলে ইরোটিক নভেল, এবং বলে তাকে একদম ওই কোণঠাসা করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো কিন্তু পরবর্তীকালে এম ফস্টার বা অন্যান্য যারা ক্রিটিকরা রয়েছেন, তাদের লেখায় কিন্তু তারা এই এই জিনিসগুলোকে একদম অন্য পার্সপেক্টিভ থেকে দেখলেন এবং আলটিমেটলি বললেন যে
ইনি হচ্ছেন সব থেকে একজন বড় রাইটার আমাদের জেনারেশনের ক্রাইসিসকে তুলে ধরার একদম সেরা রাইটার হচ্ছেন ডেভিড হারবার্ট লরেন্স বা ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্সের অনেক শর্ট পোয়েমও আছে। তো যাই হোক, ডিএইচ লরেন্স সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু অতটা সময় নেই। তো এই হচ্ছে ব্যাপারটা, যে তার উপন্যাসগুলো কীরকম হয়। তার উপন্যাসের মধ্যে আমরা সোশ্যাল এলিয়েনেশন পাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে মানুষের যে মডার্ন মানে একটা যান্ত্রিকতার যুগে তারা কতটা ইমোশনালি চেপে আছে, মানে মানে খুব কুঁকড়ে আছে, এবং তাদের মধ্যে কতটা ওয়াইল্ড ফ্যান্টাসিজ রয়েছে এবং তার কতটা ডিপ্রেশন রয়েছে, সেখান থেকে তারা কী করছে, এগুলো পাই। এইবার আমি যদি পার্টিকুলারলি সংস অ্যান্ড লাভার্স এই উপন্যাসটার কথা বলি, উপন্যাসটা আমি বহুবার পড়েছি এবং যতবার পড়েছি আমি ততবার আমার অন্যরকম লেগেছে। উপন্যাসটাতে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে একজন মা, গেট্রুডে কপার, যার নাম, একজন মহিলা ছিলেন গেট্রুডে। তিনি একজন খুব সোসাইটি একটু হাই ক্লাসে ছিলেন আর কি, বাট বিয়ে করেন হচ্ছে তথাকথিতভাবে একজন কোল মাইনারের সাথে। এটা কিন্তু লরেন্সের একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল টাইপ অফ নভেল, যেটা তিনি অনেকটা এক্সপিরিয়েন্স দেখেছেন, কারণ তার মা এবং তার বাবার মধ্যে সমীকরণ, তার সাথে তার মায়ের সম্পর্কে যে ইকুয়েশন, সেগুলোই উঠে এসছে। তো এই কোল মাইনারকে বিয়ে করার ফলে সে একটা এমন জায়গায় এসে পড়ে যেখানে দারিদ্রতা নিত্যসঙ্গী, এবং সেখানে একটা খুব বাজে তথাকথিতভাবে আনহাইজিনিক এবং ক্রাউডেড একটা সাফোকেটিং অ্যাম্বিয়েন্সের মধ্যে তাকে পড়তে হয়, এবং প্রতিনিয়ত অভাব অনটনের সঙ্গে তাকে যুঝতে হয়, যেটার সাথে সে অভ্যস্ত নয়। এবং এই অভাব অনটন, এই দারিদ্রতা, এই যে একটা কি বলবো, তথাকথিতভাবে লোয়ার ক্লাস যারা, যেখানে তাদের জীবনযাত্রার সাথে নিজেকে ম্যাচ করতে না পারার ফলে তার হাজব্যান্ডের সাথে প্রতিনিয়ত সমস্যা হতে শুরু করে, এবং আলটিমেটলি উইলিয়াম, ওনার যিনি হাজব্যান্ড ছিলেন, আমি নামটা মনে করতে পারছি না এক্ষুনি, তার সাথে ভীষণভাবে একটা দ্বন্দ্ব শুরু হয়, এবং তারপর তো অ্যাবিউজ নেচার, তাকে টর্চার করা, এগুলো প্রতিনিয়ত তার বড় ছেলে উইলিয়াম দেখতে থাকে, এবং যত দেখতে থাকে তত উইলিয়ামের সাথে মায়ের অ্যাটাচমেন্টটা খুব বাড়তে থাকে, এবং গেট্রুডে আলটিমেটলি তার স্বামীর থেকে এই যে অ্যাফেকশনটা চেয়েছিল, যে ভালোবাসা চেয়েছিল, যে যাই চেয়েছিল না কেন, সেটা না পেয়ে তার মধ্যে যে এমপ্টিনেসটা তৈরি হয়, তার ফলে তার সমস্ত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু, সেটা প্রেম হোক, সেটা যা কিছুই হোক, সেটা কিন্তু ফোকাসড হয় টুয়ার্ডস হার এল্ডার সান, যার নাম হচ্ছে উইলিয়ামকে কিন্তু সে সাবকনসিয়াসলি লাভার হিসেবে সিলেক্ট করে। ভীষণ মানুষের মন যে কিভাবে কমপ্লেক্স, কতটা তার ভেতরে দ্বন্দ্ব চলে, ওঠাপড়া চলে, মানুষ যে ভালোবাসার কতটা কাঙাল, কতটা যে সে চায়, এই ব্যাপারটা আমরা বুঝতে পারি। এবং উইলিয়ামের সাথে মায়ের অ্যাটাচমেন্টটা খুব সাংঘাতিক হয়ে যায়। উইলিয়াম এমন হয়ে যায় যে ছোটোবেলায় এক পাও একটা বর্ণও চলতে পারে না, একটা কিচ্ছু করতে পারে না, মা ছাড়া একটা মেলায় গিয়ে এনজয়ও করতে পারে না, দেখতেই পারে না, মাকে ছাড়া চলতে পারে না। কিন্তু উইলিয়াম যখন বড় হয়, তখন উইলিয়াম কাজের জন্য নটিংশায়ার ছেড়ে দিয়ে, যেখানে ওরা থাকতেন, যে ভাড়া বাড়িতে থাকতেন, সেটা ছেড়ে দিয়ে লন্ডনে চলে যায়। এবার লন্ডনে চলে যাওয়ার ফলে না গেট্রুডে আবার সেই একটা একাকিত্বের মধ্যে ভীষণ রকমভাবে একটা ব্ল্যাক হোল, যেরকম শূন্যতার মধ্যে একটা টান চলে আসে না, সেরকম একটা ব্যাপার, সেরকম একটা কাইন্ড অফ ব্ল্যাক হোলে পরিণত হয় তার হার্টটা, পায় না। এবং উইলিয়াম যখন লন্ডনে চাকরি করতে যায়, উইলিয়াম আলটিমেটলি, আর এখানে অনেক ব্যাপার আছে, সেগুলো এত কিছু তো বলা সম্ভব না। উইলিয়াম মৃত্যু হয়। উইলিয়ামের মৃত্যুর পর গেট্রুডে, অর্থাৎ তার মা, সে এমনভাবে জীবন চালাতে থাকে যেন তার কাছে কেউ নেই, তার হাজব্যান্ড বা তার বাকি ছেলেপুলেরা যেন নেই, কেউ নেই, তার মধ্যে এমন একটা শূন্যতা বোধ কাজ করে, কারোর দিকে সে অ্যাটেনশন দিতে পারে না। পরবর্তীকালে যখন পল অর্থাৎ উইলিয়ামের ভাই, ওনার আরেকটি সন্তান, তার নিউমোনিয়া হয়, সে একদম মৃত্যুমুখী হয়ে যায়, তখন মিসেস মোরেল, আমাদের গেট্রুডে, তিনি রিয়েলাইজ করেন যে পলই হচ্ছে তার একমাত্র জীবনে বেঁচে থাকার একটা ভরসার জায়গা, একটা স্থল, একটা কেন্দ্রবিন্দু।
কারণ স্বামীর থেকে তিনি পুরোপুরিভাবে ইমোশনালি ডিট্যাচড। তার সমস্ত ইমোশনটা গিয়ে পড়েছে এবার পলের ওপরে। পল আলটিমেটলি আবার সে মায়ের সাথে এমন একটা বন্ডেজে জড়িয়ে পড়ে, মায়ের এই যে স্নেহ বলো, তার কর্তৃত্ব বলো, তার যে অধিকার বোধ, সেটা এমনভাবে পলের সাইকোলজিক্যাল স্টেটটাকে অ্যাফেক্ট করে যে পল কোনো দিন এর পরবর্তীকালে যখন পলের লাইফটা তোমরা বা যিনি পড়বেন তিনি দেখবেন, পল কোনোদিন ভালোবাসতে পারে না। উইলিয়ামও কখনো ভালোবাসতে পারেনি। উইলিয়াম বা পল এরা একমাত্র জীবনে শুধু মাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারেনি, কারোর অধিকার বোধের মধ্যে নিজেকে সমর্পণ করতে পারেনি। পলের সাথে অনেক রিলেশনশিপ তৈরি হয় অনেকেরই। মিরিয়াম বলে একটি মেয়ের সাথে পলের রিলেশনশিপ তৈরি হয় এবং তাদের মধ্যে খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন তৈরি হয়। ক্লারার সাথে খুবই, সে ক্লারা বলে আরেকটি ডিভোর্সি মহিলা বলবো না, বা স্বামীর সাথে তার ডিভোর্স হয়নি, তো তার সাথে পলের ভীষণ রকমভাবে একটা অ্যাটাচমেন্ট আসে, কিন্তু সেখানে সে ভালোবাসতে পারে না, সেখানে সে নিজেকে উজাড় করে দিতে পারে না। সেটা একটা খুব মানে অল্প সময়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠা আর কি। কোনোটাতেই তারা মানে পল নিজেকে দিতে পারেনি, মারিয়ামকেও দিতে পারেনি, ক্লারাকেও দিতে পারেনি। আলটিমেটলি যখন পল দেখে যে তার মা শয্যাশায়ী, তার মা খুবই অসুস্থ, সে কিন্তু সম্পূর্ণভাবে সব কিছুর থেকে বেরিয়ে গিয়ে মানে পুরোপুরি তার নিজের 200% অ্যাটেনশনটা তার মায়ের উপর দেয়, এবং মা যখন মারা যায় তখন পল জীবনে পুরোপুরি সম্পূর্ণ নিঃসঙ্গ এবং একা হয়ে পড়ে। ভীষণ একটা ইমোশনাল ক্রাইসিস কুড়ে কুড়ে খায় ক্যারেক্টারদের প্রত্যেকটা জায়গায়, এবং তারা মানে আমরা কেউই কখনো ফ্রি হতে পারি না, আমরা কোনোদিনই কোনো ভালোবাসার জায়গাতে নিজে সম্পূর্ণ আমরা মুক্ত হতে পারি না, যত যাই বলি না কেন। একটা কাইন্ড অফ মানে কি বলবো, কনফাইনমেন্ট থাকে। তাও এই যে চরিত্রগুলো মানে বিশেষত পল, উইলিয়াম এবং তাদের মা, তাদের মধ্যে যে সম্পর্কের সমীকরণটা, সেটা এমনভাবে এই গল্পের মধ্যে ফুটে উঠেছে, তোমরা যদি পড়ে দেখো তাহলে বুঝবে, তাহলে জানতে পারবে মানুষের এই যে ইমোশনগুলো কতটা কমপ্লেক্স, কতটা আদিম, হ্যাঁ, কতটা সুন্দর, কতটা তোলপাড় করে দেওয়ার মতো ব্যাপার, কত বিক্ষত করে দেওয়ার মতো ব্যাপার কাজ করে। হ্যাঁ, এটা পড়াটা আমার মনে হয়েছে, পাঠক হিসেবে আমার মনে হয়েছে সবার পড়া উচিত। অনেকেই হয়তো অয়ডিপাস কমপ্লেক্স, ফ্রয়েডের সেক্সুয়ালিটি এইগুলো বলবেন, কিন্তু অয়ডিপাস কমপ্লেক্সের, হ্যাঁ এটা একটা ফ্যাক্টর, এটা সবার মধ্যেই কাজ করে, কিন্তু এখানে জিনিসটা কেন কিভাবে তাদের মধ্যে এইরকম একটা মানে অসহায়তা, আমি সঠিক শব্দটা পাচ্ছিলাম না, যে অসহায়তা, ভালোবাসা, আর্তনাদ, স্নেহ বা অ্যাফেকশন বা এই যে অ্যাটেনশন পাওয়ার যে একটা ছটফটানি ভাব গেট্রুডের মধ্যে, মানে যে প্রোটাগনিস্ট মায়ের মধ্যে কাজ করছে, হ্যাঁ, সেটা তুমি জাস্ট পড়লে হাউ হাউ করে কাঁদবে। একদম, তুমি পড়ো এবং একটু সময় দাও, একটু বোঝো এদেরকে, এটুকুই আমি চাইবো। আর ডিএইচ লরেন্স বা ডেভিড হার্বার্ট লরেন্স সম্পর্কে একটু পড়ো, তার লেখাগুলো সম্পর্কে একটু জানো। তিনি অনেক ছোট ছোট কবিতা লিখেছেন। বড় কবিতা যদি পড়তে ভালো না লাগে বা সময় না পাও বা ইন্টারেস্ট না হয়, তাহলে ডিএইচ লরেন্সের ছোট কবিতাগুলো নিয়ে শুরু করো। ডিএইচ লরেন্সের জীবনে কতটা, এই যে তাকে আমি বলেছিলাম না ইরোটিক রাইটার হিসেবে ফেলে একটা মার্ক করে দেওয়া হয়েছিল, লেডি শার্লেটের লাভার আমার কাছে আমি পড়েছি বহুবার, আমি সেটা নিয়েও পরে কথা বলবো। সেই বইটা লেখার জন্য তার ট্রায়াল পর্যন্ত হয়েছিল, যে এবং সেন্সরশিপ মানে নিয়ে তাকে তো তুল কালাম কাণ্ড করে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এটা পড়ো, এটুকুই চাই। অনেক ধন্যবাদ।